আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের অধ্যায়ের টপিক হচ্ছে বৃত্ত। আর বৃত্তের ভিতরে যতগুলো এমসিকিউ আছে, আমরা আজকে সবগুলো এমসিকিউ শেষ করে ফেলবো বেসিক থেকে একদম শেষ পর্যন্ত। যারা আগে কখনো বৃত্ত করো নাই তারাও এই এমসিকিউ গুলো অনেক সুন্দর করে করতে পারবা। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বৃত্ত করার আগে বৃত্তের কোন জায়গার নাম কি সেটা আগে আমরা জেনে নেই, ঠিক আছে? খেয়াল করো। আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে মধ্যকার যে কেন্দ্রটা দেখতে পাইতেছে, এই যে ফোঁটাটা, এই ফোঁটাটার নাম হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? কেন্দ্র। তারপরে এই যে বাইরের এরিয়াটা দেখতে পাইতেছো না? এই যে বাইরে একটা দাগ, এই দাগটার নাম হচ্ছে পরিধি। পরিধি। ঠিক আছে? এবার খেয়াল করো। এই বৃত্তের ভিতরে তুমি যদি একটা দাগ দাও, খেয়াল করে এই জায়গার ভিতরে একটা তুমি বিন্দু নিছো, এই জায়গাতে একটা বিন্দু নিছো। এই বিন্দু দুইটা যদি তুমি একসাথে যোগ করে দাও, তাহলে যে রেখাটা পাবা, এই রেখাটার নাম হচ্ছে যা। এখন বৃত্তের তুমি যেকোনো ২ টা বিন্দু যোগ করলেই তুমি যা পাবা, ঠিক আছে? এখন তুমি চাইলে আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করতে পারো। এটার নামও কি হবে? যা। এখন এই যে তুমি যোগ করতেছো, বাই এনি চান্স কোনো যা যদি কেন্দ্রের সাথে লেগে এদিক থেকে ওই দিকে যায়, তখন এই যাকে বলা হবে ব্যাস। বৃত্তের যেই যাটা কেন্দ্র বরাবর দিয়ে যায় সেটার নাম হচ্ছে কি? ব্যাস। তাহলে আমরা একটা যা আঁকতেছি, ধরো এই যে এখানে একটা যা আঁকলাম। খেয়াল করো তো এই যাটা কিন্তু কেন্দ্র ছেদ করে গেছে। তার মানে কেন্দ্র বরাবর গেছে। যার কারণে আমরা এটাকে যা বলতে পারবো না। এটার নাম হচ্ছে কি? ব্যাস। আর একটা জিনিস মাথায় রাখবা, বৃত্তের সবচেয়ে বড় যাই হচ্ছে ব্যাস। মানে এই বৃত্তের ভেতরে তুমি কিন্তু অনেক হাজার, হাজার লক্ষ কোটি, কোটি যা আঁকতে পারবা। এখানে ছোট একটা আঁকছো, তারপর এটার থেকে বড় একটু আঁকতে পারবা। এরকম আঁকতে, আঁকতে সবচেয়ে বড় কোনটা আঁকতে পারবা? সবচেয়ে বড়টা হচ্ছে কি? এই ব্যাস বরাবর। এর থেকে বড় আর কিছু আঁকতে পারবা না। ঠিক আছে? তাহলে চলো এর নেক্সট একটা স্লাইডে যাই। এবার এখানে খেয়াল করো, আমরা বৃত্তের যা ব্যাস শিখে গেছি, হ্যাঁ? এখন এই ব্যাসের খেয়াল করো, এই যে আমরা ব্যাস পাইছি, এই ব্যাসের এই যে অর্ধেকটা, এই অর্ধেককে বলে হচ্ছে ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। তার মানে দেশকে যদি তুমি অর্ধেক করো সেটার নাম হচ্ছে কি? ব্যাসার্ধ। আচ্ছা, এবার এই যে বাইরের এরিয়াটা আমরা পাইছি এটার নাম কি? পরিধি। এই পরিধি থেকে তুমি যদি জাস্ট সামান্য একটা অংশ কাইটা নাও, ধরো আমি এই জায়গাটা কাইটা নিলাম। ঠিক আছে? এই জায়গাটা যে কাইটা নিছো, এই কাটা জায়গাটার নাম হচ্ছে চাপ। কাটা জায়গাটার নাম কি? চাপ। তার মানে পরিধি থেকে যদি তুমি জাস্ট একটা সামান্য অংশ কেটে নাও, এটার নাম হচ্ছে কি? চাপ। আর এগুলা বুঝার পর এখন আমি কি, কি জানি? আমি জানি যা চিনতে পারছি আমি, তারপরে ব্যাস চিনি, ব্যাসার্ধ চিনি, চাপ চিনি। এখন এগুলা চিনার পর আমি আস্তে, আস্তে যখন সামনে যাব তখন তুমি দেখতে পারবা আমাদের মোটামুটি অনেক কিছুই কমন পড়ে গেছে। তাহলে চলো আমরা এমসিকিউ শুরু করি। টাইপ 1 এর ভিতরে আছে উপচাপ এবং অধিচাপ। তাইলে আমরা আগে চিনে নিই উপচাপ এবং অধিচাপ কোনগুলা। এগুলা চিনতে পারলে আমরা টাইপ 1 এর যত রকম এমসিকিউ আছে সবগুলা পারবো। ঠিক আছে? খেয়াল করো। এই যে এটার নাম কি? বৃত্ত। আমরা জানি কি বৃত্তের পরিধি থেকে যেকোনো একটা অংশ কেটে নিলে এটা হচ্ছে কি? চাপ। এখন আমরা এখান থেকে এই জায়গাটা কেটে নিলাম। একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ? এই জায়গাটা কেটে নিলাম। এটা একটু মোটা করে দিতেছি, ঠিক আছে? ধরো আমরা এই জায়গাটা কেটে নিলাম। এখন এই যে কেটে নিছি, এই জায়গাটার নাম কি? চাপ। এখন টপিকে কি লেখা আছে? উপচাপ এবং অধিচাপ। খেয়াল রাখবা, উপচাপ মানে হচ্ছে ছোট চাপ আর অধিচাপ মানে হচ্ছে বড় চাপ। এখন ছোট না বড় সেটা কিভাবে বুঝবা? খেয়াল করো। তুমি এই যে ব্যাস বরাবর তুমি একটা জিনিস মনে রাখবা, ব্যাস একটা বৃত্তকে মাঝামাঝি ২ ভাগ করে। তুমি যদি একটা ব্যাস আঁকো, এই ব্যাসটা বৃত্তের এই পার্টকে অর্ধেকটা করবে, আবার এই পার্টকে কি করবে? অর্ধেকটা করবে। এখন এই চাপের ভিতরে তুমি যদি অর্ধেক থেকে বড় নাও, তো সেই হিসাবে সেটা হচ্ছে অধিচাপ। আর যদি অর্ধেক থেকে ছোট নাও, এটার নাম হচ্ছে কি? উপচাপ। এখন এই চাপটা খেয়াল করো তো, এটা অর্ধেকের তুলনায় অনেক ছোট না? তার মানে এটার নাম হচ্ছে কি? উপচাপ। আর আমি এই চাপটার বাহিরে এই যে বড় চাপটা আছে, খেয়াল করো। খেয়াল করো তো এই যে বড় চাপটা আছে, এই বড় চাপটার নাম হচ্ছে কি? অধিচাপ। কি বলছি বুঝতে পারছো? ছোটটার নাম হচ্ছে উপচাপ আর এই যে বড় এরিয়াটা আছে এই বড় এরিয়াটার নাম কি? অধিচাপ। এবার চলো আমরা উপচাপ এবং অধিচাপের ভিতরে কিছু কোনা কি যেগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। এখানে খেয়াল করো, এখানে আমরা একটা উপচাপ এঁকছি, নাম কি? এসি। এবার উপচাপের ভিতরে আমরা ২ ভাবে কোণ আঁকতে পারি। একটা হচ্ছে আমি
এরকমভাবে একটা কোণ আঁকতে পারি, অথবা আমি চাইলে এটার ভিতর দিকে একটা কোণ আঁকতে পারি। বুঝতে পারছো? এখন এই ২ টার ২ রকম নাম আছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এটা পারলে তোমার পরবর্তী যে নেক্সট টাইপগুলো আছে ওগুলাতেও কাজে লাগবে। এখন এই যে উপচাপের ভিতরে আমরা কোণটা আঁকছি, যেই কোণটা উপচাপের ভিতরের এরিয়াতে নাই, উপচাপটা কিন্তু এই এরিয়া বরাবর আছে। তার মানে এরিয়ার বাইরে যেইটা আছে, এটার নাম হচ্ছে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি? যেই কোণ বৃত্তের সাথে লেগে আছে সেটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর যে কোণ কেন্দ্রের সাথে লাগানো আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন এই কোণটা খেয়াল করো। এই যে কোণটা, এই কোণটা এটা কি কেন্দ্রের সাথে লাগানো আছে? না। এটা কিসের সাথে লাগানো আছে? বৃত্তের সাথে। তার মানে এটার নাম হচ্ছে কি ১ নম্বরে বৃত্তস্থ কোণ। ২ নম্বরে এখানে আমি কি বলছিলাম? যেটা চাপের বাহিরে থাকে এটার নাম হচ্ছে কি দণ্ডায়মান। আর যেটা চাপের ভিতরে থাকে সেটার নাম হচ্ছে কি অন্তর্লিখিত। খেয়াল করো। তার মানে এটার নাম হচ্ছে কি দণ্ডায়মান। দণ্ডায়মান। আর এটার নাম হচ্ছে কি এই যে এই কোণটা যে পাইছো এটার নাম হচ্ছে কি অন্তর্লিখিত। অন্তর্লিখিত। ঠিক আছে? কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ, বৃত্তস্থ। বুঝতে পারছো ভাইয়া? এবার খেয়াল করো, এই ২ টার ভিতরে, হ্যাঁ? ভালো করে খেয়াল করো। এই কোণটার তুলনায় এটা একটু বড় মনে হইতেছে না? দেখো এটা কিন্তু একটু ছোট, কিন্তু এটা কিন্তু একটু বড়। একটু ভালো করে নজর দিলে কিন্তু বুঝবা। তার মানে একটা জিনিস মনে রাখবা, উপচাপের ভিতরে এখানে দণ্ডায়মান যে কোণটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। উপচাপে দণ্ডায়মান কোণটা কি কোণ? সূক্ষ্ম কোণ। আর সূক্ষ্ম কোণ মানে কি? যেটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে? আর এটা কি হবে? এটা হবে স্থূল কোণ। এখন স্থূল কোণ মানে কি? স্থূল কোণ মানে হচ্ছে যার মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। কি বলছি বুঝতে পারছো? আবার খেয়াল করো। উপচাপের ভিতরে আমরা ২ রকমের কোণ পাই। একটা হচ্ছে যেটা এটার ভিতরে আছে, এটার নাম হচ্ছে অন্তর্লিখিত কোণ। যেটা এটার বাইরে আছে, এটার নাম হচ্ছে কি? দণ্ডায়মান কোণ। এখন এই উপচাপের ভিতরে যেটা দণ্ডায়মান কোণ আছে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর যেটা অন্তর্লিখিত কোণ আছে সেটা হচ্ছে কি? স্থূল কোণ। এটি কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এই এমসিকিউটাতে দেখো বলছে, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? ১ নাম্বারে দেওয়া আছে সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। ঠিক আছে? ২ নাম্বারে দেওয়া আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 0 থেকে বড়, ৯০ থেকে ছোট। ৩ নাম্বারে দেওয়া আছে স্থূলকোণ। স্থূলকোণ মানে কি? ৯০ থেকে বড় এবং ১৮০ থেকে ছোট। আর সরলকোণ মানে হচ্ছে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এখন আনসার কোনটা দেখো তো ভাই, আমরা একটু আগে করছি। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। একটা বৃত্ত আঁকলাম, উপচাপ নিলাম মানে ছোট চাপ। নেওয়ার পরে এটার ভিতরে কি আঁকলাম? অন্তর্লিখিত কোণ মানে ভিতরের দিকে কোণ আঁকলাম। তাহলে ভিতরের কোণটা কি হইছে? অনেক বড় হইছে না? এটা কি ৯০ থেকে বড় মনে হইতেছে না? তার মানে এটা কি কোণ? স্থূল কোণ। ঠিক আছে? যেটা ৯০ থেকে বড় মনে হবে সেটা কি কোণ? স্থূল কোণ। তার মানে এটা আনসার হচ্ছে ৩ নাম্বার। ঠিক আছে? এবার নেক্সট এমসিকিউ তে চলো। এবারের এমসিকিউটা দেখো ভাইয়া কি বলছে? বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ কি কোণ? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ। এখন আমরা আবার আঁকি দেখো তো বৃত্ততে। উপচাপ মানে কি? ছোট চাপ। ছোট চাপ একটা নিলাম। এখন বলছে এটাতে কি কোণ? দণ্ডায়মান। কি বলছিলাম ভাইয়া? অন্তর্লিখিত হলে চাপের ভিতরে। আর দণ্ডায়মান হলে চাপের বাহিরে। তার মানে চাপের বাইরে তুমি যেই দিকে মনে চায় এদিকে একটা মেরে দিবা। এখন দেখো তো এটা কি এই ভিতরেরটার তুলনায় ছোট না? তার মানে এটা কি কোণ বলছিলাম? এটা না হচ্ছে সূক্ষ্মকোণ। এই উপচাপ এবং অধিচাপের যত হিসাব আছে সবগুলা শুধু সূক্ষ্ম এবং স্থূল কোণের ভিতরে সীমাবদ্ধ। আর কোনটার ভিতরে তুমি যাবা না। তার মানে এটা কি কোণ? এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। বুঝতে পারছো ভাইয়া? চলো নেক্সট স্লাইডে যাই। এবারে দেখো ভাইয়া কি বলছে এটাতে? বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ? তাহলে আগে তুমি কি জানো? বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? স্থূল কোণ। হ্যাঁ? ভুইলা গেছো নাকি? দেখো তো একটু। হ্যাঁ, উপচাপ মানে কি? ছোট চাপ। তাহলে ছোট চাপ ভিতরের কোণ মানে কি? এই যে। তো এটা তো অবশ্যই ৯০ থেকে বড় মনে হইতেছে। তার মানে এটা কি কোণ? স্থূল কোণ। ১ নাম্বারে তুমি জানো যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? স্থূল কোণ। এখন এখানে কয়েকটা ডিগ্রি দেওয়া আছে। এখানে তো নাম দেওয়া নাই। তাহলে ভাই অঙ্কটা কি ভুল? না। এখানে খেয়াল করো। স্থূল কোণ মানে কি? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম ৯০ থেকে বড় এবং ১৮০ থেকে ছোট। তাহলে দেখো তো এটা কি ৯০ থেকে বড়? না। ৪৫ বাদ
70 কি 90 থেকে বড়? না। তার মানে 110 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। তার মানে আনসার হচ্ছে কত? 110। এগুলো হচ্ছে তোমাদেরকে ট্রিক করার জন্য দেয় আরকি। চলো আমরা নেক্সটে যাই। এবার দেখো ভাইয়া আমরা উপচাপ কিন্তু শেষ করে ফেলছি। এবার হচ্ছে অধিচাপ। অধিচাপ কি বলছিলাম? বৃত্তের সবচেয়ে বড় চাপটার নাম হচ্ছে কি? অধিচাপ। তাইলে এখানে আমি একটা অধিচাপ নিতেছি, ঠিক আছে? অধিচাপ কোনগুলো? এই যে এই বড়টা হচ্ছে কি চাপ? অধিচাপ, ঠিক আছে? হ্যাঁ, বড়টা হচ্ছে কি চাপ? অধিচাপ। এবার অধিচাপের ভিতরেও কিন্তু সেম ২ রকমের কোণ আছে। এক হচ্ছে ভিতরের, আরেক হচ্ছে বাহিরের। এখন ভিতরের যে কোণটা খেয়াল করো, এই যে ভিতরে একটা কোণ নিলাম এবং বাহিরে একটা কোণ নিলাম, ঠিক আছে? এখন দেখে বলো তো কোনটা ছোট মনে হইতেছে? এটা নাকি এটা? অবশ্যই এটা ছোট। তার মানে এটার নাম হচ্ছে কি? সূক্ষ্ম কোণ। ঠিক আছে? আর এটা হচ্ছে কি কোণ? স্থূল কোণ। আমি কি বলছিলাম? এবার খেয়াল করো অধিচাপের ভিতরে এটা কি কোণ? এই যে দেখো এটা চাপের ভিতরে আছে না? তার মানে এটার নাম কি? অন্তর্লিখিত। আর এটা কি আছে? চাপের বাহিরে আছে না? এই যে চাপের এরিয়াতে এতটুকুতে। এটা তো বাহিরে আছে। তার মানে এটার নাম কি? দণ্ডায়মান। তার মানে অধিচাপে দণ্ডায়মান কোণ। দণ্ডায়মান কোণ হচ্ছে স্থূল কোণ আর অন্তর্লিখিত কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। অন্তর্লিখিত কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা কি? এটার নাম হচ্ছে অধিচাপ। এটা কি মনে রাখবা? অধিচাপের ভিতরে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ আর দণ্ডায়মান কোণ হচ্ছে কি কোণ? স্থূল কোণ। চলো আমরা এটার কিছু এমসিকিউ দেখে নিই। তাহলে দেখো ভাই এখানে বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ? তাহলে আমরা একটু আগে পড়ছি না? অধিচাপ কোণটা? অধিচাপ হচ্ছে বড় এরিয়াটা। তাহলে আমি একটা বড় নিলাম, হ্যাঁ? এই যে বড় এরিয়াটা নিলাম। তাহলে এখানে ২ রকমের হতে পারে। একটা হচ্ছে নিচের দিকে, আরেকটা হচ্ছে ভিতরের দিকে। আচ্ছা দেখো তো কোনটা বড় মনে হইতেছে, হ্যাঁ? এটার তুলনায় এটা একটু বড় লাগতেছে না? হ্যাঁ? তার মানে আবার একটু বড় করে দিই তাহলে চোখে লাগবে ভালো করে, হ্যাঁ? এখান থেকে আমি যদি এটা নেই তাহলে খেয়াল করো তো এই যে এবার বলো তো কোনটা বড়? এটা বড় নাকি এটা বড়? হ্যাঁ, অবশ্যই এটা বড়। আর এটা হচ্ছে কি? ছোট। তার মানে কি বলছিলাম দেখো তো? এটা ভিতরের দিকে আছে তার মানে এটা কি? অন্তর্লিখিত। আর এটা বাহিরের দিকে আছে তার মানে এটা কি? দণ্ডায়মান। এখন বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ? তার মানে অধিচাপে এটা অন্তর্লিখিত হচ্ছে এই যে এটা। তাহলে এটা যেহেতু ছোট এটা কি কোণ? সূক্ষ্ম কোণ। তার মানে আনসার হচ্ছে সূক্ষ্ম কোণ। কি বলছি বুঝছো? এবার দেখো বলছে কোনো অধিচাপে দণ্ডায়মান কোণ কি কোণ? ঠিক আছে? অধিচাপে দণ্ডায়মান। আবার সেম দেখো তো এখানে অধিচাপ কোণটা? বড়টা। তার মানে বড় এরিয়াটা। এখন এই বড় এরিয়াতে ২ রকমের হইতে পারে। একটা হচ্ছে বাইরের দিকে যেটার নাম হচ্ছে দণ্ডায়মান, আরেকটা হচ্ছে ভিতরের দিকে যেটার নাম হচ্ছে কি? অন্তর্লিখিত। আমার কি বলছে? অধিচাপে দণ্ডায়মান তার মানে বাইরের কোণটা বলছে। তাহলে বাইরের কোণটা তুলনামূলক বড়। তাহলে বড় হলে কি? এটা হচ্ছে স্থূল কোণ। ঠিক আছে? তার মানে এখানে আনসার কোনটা? ৩ নাম্বার স্থূল কোণ। এখন এগুলার নাম কি দেখো তো? পূরক কোণ। পূরক কোণ মানে কি? পূরক কোণটা একটু ভালো করে খেয়াল করো। যদি ২ টা কোণ মিলাইয়া 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি এই যে দেখো এখানে 90 ডিগ্রি রাখলাম। এখন এখানে আমি মাঝ বরাবর একটা দাগ দিলাম। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলায়া কত হইছে? 90 ডিগ্রি হইছে না? এখন ২ টা কোণ মিলায়া যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটাকে এই কোণের পূরক কোণ বলে। আবার সেইম এই কোণটাকে এই কোণের পূরক কোণ বলে। কি বলছি বুঝছো? আরেকটা হচ্ছে সম্পূরক কোণ। যদি ২ টা কোণ মিলাইয়া ১৮০ ডিগ্রি হয়, আগে কি ছিল? 90 ডিগ্রি। এখন ২ টা কোণ মিলে ১৮০ ডিগ্রি হইছে। তাইলে এখানে একটা কোণ নিলাম, এখানে একটা কোণ। তাইলে এই ২ টা মিলায়া কত হইছে? ১৮০ হইছে না? তার মানে এই কোণটা হচ্ছে এই কোণের সম্পূরক কোণ, আবার এই কোণটা হচ্ছে এই কোণের সম্পূরক কোণ। কি বলছি বুঝতে পারছো? এই এমসিকিউটাতে দেখো বলছে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কি? তো আমরা জানি কি উপচাপের অন্তর্লিখিত কোণ কি? হ্যাঁ, স্থূলকোণ। তাহলে সুন্দর করে দেখা যায় স্থূলকোণ। আগে ভালো করে পড়ো প্রশ্নটা কি বলছে? উপচাপের অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী একটা জিনিস মনে রাখবা, অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত। যদি বলে প্লাসের অনুবন্ধী তার মানে হচ্ছে মাইনাস, যদি বলে মাইনাসের অনুবন্ধী তার মানে হচ্ছে প্লাস। যদি যেহেতু বলছে উপচাপের অনুবন্ধী তার মানে উপচাপের উল্টা কি? অধিচাপ। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? আমরা যে একটু আগে পড়ছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। কি বলছি বুঝতে পারছো? তুমি যদি প্রশ্নটা ঠিকমতো পড়ো, ইনশাআল্লাহ যতগুলো আছে তুমি আনসার করতে পারবা। ভয়ের কিছু নেই। চলো আমরা টাইপ 2 তে যাই।
এবারে যে ট্যাগটা দেখতে পাইতেছো তুমি দেখেই হয়তো বুঝতে পারছো যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি দেখো তো, বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ এই নামটা তোমরা অনেকবার শুনছো, কিন্তু এটার মানে কি, এটা দিয়ে কি করে, কিভাবে এমসিকিউ সলভ করে, এগুলো হয়তো তোমরা আগে কখনোই করো নাই। তাহলে চলো আজকে এর সবকিছু আমরা দফা রফা করে দিই। এবার খেয়াল করো, বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কি। একটা বৃত্ততে দুই ধরনের কোণ হতে পারে, এক হচ্ছে বৃত্তস্থ কোণ আর এক হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিরকম খেয়াল করো, আমি একটা চাপ নিলাম, চাপের সঙ্গে একটু আগেই দিছি, যে কোনো একটা চাপ নিছো, খেয়াল করো আমি একটা চাপ নিলাম, ঠিক আছে, আমি একটা চাপ নিলাম। এখন এই চাপের ভিতরে দুই রকমের কোণ হতে পারে, এক হচ্ছে আমি এদিক বরাবর একটা কোণ আঁকলাম, এদিক বরাবর একটা কোণ আঁকলাম, এই কোণটা কিন্তু বৃত্তের সাথে গিয়া লাগছে, ঠিক আছে। যে কোণগুলা বৃত্তের সাথে গিয়া লাগে এটা সেটার নাম কি ছিল, বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণগুলো হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। আর বাই এনি চান্স যদি এই কোণটা কেন্দ্রের সাথে লাগে সেটার নাম হচ্ছে কি কোণ, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের সাথে যে কোণটা লেগে আছে সেটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে যেটা লেগে আছে সেটার নাম কি, কেন্দ্রস্থ কোণ। এখন এই জায়গার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট জানার যে বিষয়টা, খেয়াল করো, এখানে বৃত্তস্থ কোণ যত আছে, খেয়াল করো, আর চাপ কিন্তু সেম হতে হবে, ঠিক আছে। একই চাপের উপর দণ্ডায়মান, মানে চাপ সেম আছে। ধরো আমি চাপের নাম দিলাম এ আর বি, এ বি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার উল্টা বললে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কিরকম খেয়াল করো, এত জটিলতা নাই গিয়ে আমরা সরাসরি করি। খেয়াল করো এখানে এই যে কোণটা দেখতে পাইতেছে, আমরা যেটা নাম দিয়ে দিই এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি। খেয়াল করো, অ্যাঙ্গেল এ সি বি। আর এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। মনোযোগ দাও একটু, খেয়াল করো তো, এই এ সি বি যেখান থেকে বের হইছে, এ ও বি কিন্তু সেম এ এরিয়া থেকেই বের হইছে। যদি তাদের চাপ সেম থাকে, চাপ যদি তাদের এক হয়, তাহলে তুমি লিখতে পারবা এখানে যত আছে এর ডবল হবে এই জায়গাতে। তার মানে এখানে যদি আমি লিখি 30 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 60 ডিগ্রি, 2 গুণ 30 দোকানে 60। তাহলে আর একটা বৃত্তের ভিতরে যত রকমের বৃত্তস্থ কোণ আছে সবগুলা সমান। এখানে 30 হলে এটাও 30। আবার তুমি যদি এদি বরাবর একটা আঁকো, এটাও হচ্ছে 30। শর্ত কি, চাপ সেম থাকা লাগবে। এই চাপটা কি হতে হবে, এক হতে হবে। যদি চাপ এক হয় তাহলে তুমি ডবল করতে পারবা এবং বৃত্তস্থ কোণগুলা সমান বলতে পারবা। আমি আবার বলতেছি, খেয়াল করো, একটা বৃত্তের ভিতরে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কেন্দ্রের সাথে লেগে কোণ, আর একটা হচ্ছে বৃত্তের সাথে লেগে কোণ, ঠিক আছে। এখানে একটা কোণ পাইলাম, এখানে একটা কোণ পাইলাম। এখন এখানে এই জায়গাটা কিন্তু দুইজনের সেম জায়গাতেই আছে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি 30 বলি, তাহলে এটা হতে হবে কত, 30 দোকানে 60। আবার তুমি যদি এই দিক বরাবর একটা আঁকো, এটা কি কেন্দ্রের সাথে লাগছে, না, এটা কি বৃত্তের সাথে। তার মানে বৃত্তের সাথে যতগুলা কোণ লাগবে এই সবগুলো হচ্ছে সমান। এটা 30 হলে এটাও 30। কি বলছে বুঝতে পারছো? চলো আমরা এমসিকিউতে যাই। এবার এই এমসিকিউটাতে খেয়াল করো ভাইয়া, কি বলছে দেখো তো, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রের আলোকে কোনটি সঠিক। খেয়াল করো, আমরা জানি কি, কেন্দ্রস্থটা অলওয়েজ বৃত্তস্থ থেকে ডবল হইব, আবার বৃত্তস্থটা অলওয়েজ কেন্দ্রস্থ থেকে কি হইব, অর্ধেক হইব। চলো আমরা মিলাই। এখন এক নম্বরে বলা আছে অ্যাঙ্গেল ডি ও ই। তাহলে ডি ও ই কোন জায়গাটা আগে আমার দেখতে হবে, হ্যাঁ। ডি ও ই তার মানে হচ্ছে এই জায়গাটা সমান অ্যাঙ্গেল টু ডিসিই, টু অ্যাঙ্গেল ডিসিই। ডিসিই কোন জায়গাটা দেখি তো, ডিসিই তার মানে হচ্ছে এই জায়গাটা। বলছে এটা ডবল হবে। আচ্ছা খেয়াল করো তো, এই দুইটা কোণই কিন্তু এক জায়গাতে না। দেখো তো একটু মনোযোগ দিয়া, এই যে এক জায়গাতে না, আমি কি বলছিলাম, একই চাপ, চাপ যদি সেম হয় তাহলে কেন্দ্রস্থ যেটা পাইবা এটা হচ্ছে এই বৃত্তস্থটা ডবল। তার মানে এখানে কেন্দ্রস্থ কোন কোন জায়গাটা দেও তো, অ্যাঙ্গেল ডি, ডি ও ই এই জায়গাটা না, ডি ও ই সমান কি বলছিলাম, এই যে কোনটা পাইবা এটা হইব কি এটার ডবল। তার মানে ডি সি ই এর ডবল। তাহলে ডি সি এর ডবল মানে কি, অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল ডি সি ই। তার মানে এখানে এটা কি একবার ডিরেক্ট শর্ত মানছে না। তার মানে মানছে যেহেতু, তার মানে আনসার হচ্ছে 1 নাম্বার। এবার আমরা 2, 3, 4 এগুলো ট্রাই করে দেখি, তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে, ঠিক আছে। খেয়াল করো, বলা আছে টু অ্যাঙ্গেল ডিওই। ডিওই কি কোণ, কেন্দ্রস্থ কোণ। টু অ্যাঙ্গেল মানে কেন্দ্রস্থ কোণকে ডবল করছে, সমান ডিসিই। তাহলে আমরা কি একবারও পড়ছি যে কেন্দ্রস্থরে ডবল করলে বৃত্তস্থ পাওয়া যায়, আমরা কি পড়ছি বৃত্তস্থরে ডবল করলে কেন্দ্রস্থ পাওয়া যায়। তার মানে এটা ভুল। 3 নম্বরে বলছে অ্যাঙ্গেল এফ ও ই, এফ ও ই তার মানে এই সবটা কোণ, তার মানে কি কোণ আছে, কেন্দ্রস্থ। বলছে সমান টু অ্যাঙ্গেল ও সিই। ও সি কোন জায়গাটা, ও
সি ই। আচ্ছা দেখো তো, ও সি ই এই কোণের সাথে এই চাপের কি কোনো মিল আছে? আমি কি বলছিলাম? চাপ সেম হইলেও তুমি ডবল আর অর্ধেক করতে পারবা। এখন এই চাপ হচ্ছে এতটুকু, খেয়াল করো তো এই চাপটা এতটুকু না? কিন্তু এই কোণটা তো মাঝ বরাবর থেকে। তার মানে চাপই যেহেতু মিলে নাই, তার মানে এটা তো ডবল আর অর্ধেক করার কোনো প্রশ্নই আসে না। ৩ নাম্বারও ভুল। ৪ নাম্বারে দেখো অ্যাঙ্গেল ডিওই, অ্যাঙ্গেল ডিওই মানে হচ্ছে এই জায়গাটা না? এই জায়গাটা সমান ডিসিই, ডিসিই তার মানে এই জায়গাটা সমান হচ্ছে এই জায়গাটা। তাহলে চাপ দুজনের সেম আছে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আচ্ছা আমরা একবারও পড়ছি যে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ সমান হবে। আমরা কি পড়ছি? বৃত্তস্থরে ডবল করলে কেন্দ্রস্থ হবে, আর কেন্দ্রস্থরে অর্ধেক করলে বৃত্তস্থ হবে। তার মানে আনসার এটাও ভুল। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কি? ১ নাম্বার। চলো আমরা ২ নাম্বারে যাই। এবার এই এমসিকিউটাতে দেখো ভাইয়া, এখানে এই বৃত্তর ভিতরে বলছে কোনটা সঠিক, আবার সেম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কি বলছিলাম? বৃত্তস্তরে যদি ডবল করো তাহলে কেন্দ্রস্থ পাবা, আবার উল্টা হবে কেন্দ্রস্তরে যদি অর্ধেক করো তাহলে বৃত্তস্থ পাবা। ঠিক আছে? আমরা মিলাই চলো। ১ নম্বরে বলছে অ্যাঙ্গেল টি ও ইউ। তাহলে অ্যাঙ্গেল টি ও ইউ তার মানে এই কোনটা? ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই কোনটা কি চাপের ভিতরে আছে দেখো তো? এই বড় চাপটার ভিতরে আছে না? তার মানে এই বড় চাপের ভিতরে হিসাব হবে, যেহেতু এটা কেন্দ্রের সাথে লাগানো আছে তার মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে এটা দিয়ে আমরা যে বৃত্তস্থটা পাবো, এই বৃত্তস্থটা কি হতে হবে? ডবল হতে হবে। এবার এখানে দেখো বলছে হাফ টিএসইউ। তাহলে এখানে টিএসইউ কোন জায়গাটা দেখো তো? টিএসইউ তার মানে চাপ সেম আছে। টিএসইউ এটাও বৃত্তস্থ ঠিক আছে। টিওইউ এটাও কেন্দ্রস্থ ঠিক আছে। কিন্তু শর্ততে ঝামেলা কোন জায়গাতে? আমি কি বলছিলাম? যেটা আমরা বৃত্তস্থ পাবো সেটা ডবল করলে এটা পাবো। এখন বৃত্তস্থ টিএসইউর কে তো আমি ডবল করলে না তো আমি এটা পাবো। কিন্তু এখানে তো হাফ করছে। আমার তো কি দরকার? ডবল দরকার। তার মানে F নাম্বারটা হচ্ছে কি? ভুল। ২ নাম্বারে বলছে অ্যাঙ্গেল টিওভি, টিওভি তার মানে এই কোণটা না? একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো। টিওভি তার মানে এই চাপের ভিতরে আছে এটা। এখন চাপ কোনটাতে আছে কিভাবে বুঝবা? কোণের শুরু যেখানে হইছে, শেষ যেখানে হইছে আর মাঝামাঝি অংশটা। তার মানে এই জায়গাটা হচ্ছে চাপ। তাহলে টিওভি যেহেতু কেন্দ্রের সাথে লাগানো আছে তার মানে এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এবার এই চাপ থেকে যেটা বের হবে সেটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল টিএসইউ, টিএসইউ আচ্ছা দেখো তো, এই চাপের হিসাবে এটা, আর এটা তো এই চাপের ভিতরেই নাই। তার মানে চাপের বাইরে গেছে। তাহলে এটা তো ডবল আর অর্ধেক করার কোনো সিস্টেমই নেই। তার মানে এটা অটোমেটিকই ভুল। ৩ নাম্বারে বলছে অ্যাঙ্গেল টিওইউ। তাহলে অ্যাঙ্গেল টিওইউ তার মানে এই সবটা চাপ নিতে বলছে। ঠিক আছে? যেহেতু কেন্দ্রতে লাগছে তার মানে এটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? সমান 2 অ্যাঙ্গেল টিএসইউ, টিএসইউ তার মানে এই কোণটা? এটা কোন চাপে আছে? সেম চাপে। আবার কি বলছে? বৃত্তস্থরা ডবল। তার মানে কেন্দ্রস্থ সমান বৃত্তস্থ ডবল আমরা পাইছি না? তার মানে আনসার হচ্ছে ৩ নাম্বার। কি বলছে বুঝতে পারছো? এটা ভালো করে একটু স্টক করে আবার দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এই এমসিকিউটাতে কি বলছে দেখো তো ভাইয়া, এখান থেকে কিছু তোমার বোঝার শুরু। এটা যদি ঠিকমতো না পারো তাহলে কিন্তু পরেরগুলো পারবা না। খেয়াল করো। এখানে বলছে অ্যাঙ্গেল এ ও বি সমান ৮০ ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো। এ ও বি তার মানে এই কোণটা না? তাহলে এই কোণটা এ ও বি তার মানে এই জায়গাতে আসছে। তাহলে এই চাপের উপরে হিসাব, তাহলে এই চাপের উপরে কিসে লাগছে? কেন্দ্রতে লাগছে না? তার মানে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কত দেওয়া আছে? ৮০ ডিগ্রি। বললে এসিবি কত? এসিবি দেখো তো এটা কিন্তু সেম চাপে আছে। আমি কি বলছিলাম? একই চাপের উপরে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ যদি থাকে তখন এটারে ডবল করলে এটা পাইবা, অথবা এটারে অর্ধেক করলে কি পাইবা? ওইটা পাইবা। যেহেতু আমি জানি এই জায়গাটা হচ্ছে কত ডিগ্রি? ৮০ ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি হবে? এটার অর্ধেক। তাহলে ৮০ অর্ধেক কত? ৪০ ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে ৪০ ডিগ্রি। কি বলছি বুঝতে পারছো? আবার সেম আমি যদি এর উল্টাটা করতাম, মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এই জায়গাটা দেওয়া আছে কত? ৪০ ডিগ্রি। তাহলে এই কেন্দ্রস্থটা কত হইতো? ৪০ দুগুণে ৮০ ডিগ্রি। কারণ কি হবে? এটার ডবল। এখানে থাকলে ডবল, এখানে থাকলে অর্ধেক। মানে উল্টা আর কি। এবার এটাতে দেখো বলছে অ্যাঙ্গেল এ ও বি সমান ৬০। তাহলে অ্যাঙ্গেল এ ও বি তার মানে এই জায়গাটা, তো এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তো বলছে এ ও বি যদি ৬০ হয় তাহলে এসিবি কত? তাহলে এসিবি এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তা আমি কি বলছিলাম? এটা যদি ভাবে এটা অর্ধেক করে দিলে তো এটা পাইবা। তাহলে এখানে যদি ৬০ হয় এখানে কত? ৩০ ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে কত? ৩০। কি বলছি বুঝতে পারছো? এই এমসিকিউটা দেখো, দেখে মনে হচ্ছে তুমি একটু আগেই করছো না? খেয়াল করো। বলছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সমান কত ডিগ্রি? এখন তুমি কি করবা? এখানে ৫০ তার মানে এটা হচ্ছে ডবল। তাহলে কত? অ্যাঙ্গেল এ ও সি মানে কত? ১০০ ডিগ্রি। আনসার শেষ।
না, এখানেই ভুলটা করবা। কি দেখো তো, এখানে কি বলছে? প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ মানে কি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা কি পড়ছি? ১ নাম্বারে সূক্ষ্মগুণ পড়ছি না? সূক্ষ্মগুণ কি? 0 থেকে বড়, 90 থেকে ছোট। আবার কি পড়ছি? স্থূল পড়ছি। স্থূল কি? 90 থেকে বড়, 180 থেকে ছোট। ঠিক আছে? আবার 180 থেকে বড়ও তো হইতে পারে না? তো 180 থেকে বড় এবং 360 থেকে ছোট যেটা পাবা এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটু এদিক সেদিক দেখলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, হ্যাঁ? 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণের নাম কি? প্রবৃদ্ধ কোণ। এখন খেয়াল করো, অ্যাঙ্গেল এ ও সি এই দিকে যেমন কোণ আছে, আবার অ্যাঙ্গেল এ ও সি ওই দিকেও তো কোণ আছে না? তার মানে যে বরাবর 180 থেকে বড় আছে সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এখন এই জায়গাটাকে তো আমরা মুখস্থ জানি কত? 50 এর ডবল হচ্ছে কত? 100। এখন 100 কি 180 থেকে বড়? না। তার মানে এই যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু প্রবৃদ্ধ না। এর উল্টা সাইডটা হচ্ছে কত? প্রবৃদ্ধ। কি বলছি বুঝতে পারছো? এখন আমরা জানি এই সাইডটা কত? 100 ডিগ্রি। যেটা আমরা একটু আগে করছি। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, এই যে সাইডটা পাইছো এখানে কোণটা কিন্তু এই স্টাইলে আছে। এই স্টাইলে এই বরাবর কত পাইছো? 100। এখন আমার তো এই বরাবর বের করতে হবে না, আমার বের করতে হবে কি? এই যে বাইরের এরিয়াটা। এখন দেখো তো এই ২ টা মিলে একটা আস্ত বৃত্ত হয়ে গেছে না? এখন মনে রাখবা আস্ত বৃত্ততে আছে ৩৬০ ডিগ্রি। তার মানে এইদিকে যদি ১০০ চইলা যায়, তার মানে ওইদিকে কত লাগলে ৩৬০ হবে? হ্যাঁ। আর যদি তুমি ২৬০ যোগ করো এর সাথে, তাহলে ১০০ আর ২৬০ যোগ করলে কত হবে? ৩৬০ হবে। তার মানে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? ২৬০ ডিগ্রি। তাহলে এ ও সি এটা হয়তো ১০০ ডিগ্রি, কিন্তু যখন এটার সাথে প্রবৃদ্ধ লাগানো হবে, তখন সেটা হবে ২৬০ ডিগ্রি। তার মানে আনসার হচ্ছে ২৬০। কি হচ্ছে বুঝছো? তার মানে আমরা সবই পারি কিন্তু কিছুই পারি না। যদি আমরা ঠিকমতো না বুঝি তাহলে এটা আমাদের কি আসবে না? মনে আসবে না। এবার এই এমসিকিউটাতে দেখো বলছে অ্যাঙ্গেল পিএমএন সমান ৪০ ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিএমএন কোন জায়গাটা দেখো তো? পিএমএন তার মানে এই জায়গাটা পিএমএন। আর কোন জায়গাতে আছে চাপ হচ্ছে এই চাপটা, ঠিক আছে? এই চাপের ভিতরে এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। এটা কত ডিগ্রি বলছে? ৪০ ডিগ্রি। তার মানে বৃত্তস্থটা ৪০ বলছে পিওএন। পিওএন এই জায়গাটা না? এই ২ টা কি একই চাপে আছে না? তার মানে বৃত্তস্থ হতেই বলে ডবল নিব কোনটা? কেন্দ্রস্থ। তাহলে ৪০ এর ডবল কত? ৮০ ডিগ্রি। তার মানে এখানে আনসার হচ্ছে ৮০ ডিগ্রি। ৪ নাম্বার আনসার। কি বলছি বুঝতে পারছো?